মাইন ধ্বংসের নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালীতে শুরু হচ্ছে ইরান ও আমেরিকার মুখোমুখি লড়াই। একা হয়ে পড়লেন ট্রাম্প। ইরান যুদ্ধে ব্রিটেনের না এবং ম্যাক্রোর নতুন কূটনৈতিক চাল। আমার কারণেই তুমি পোপ। ট্রাম্পের কুৎসিত আক্রমণে ক্ষুব্ধ ভ্যাটিকান। ভেস্তে গেল সব সম্পর্ক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য শেষ। সরকারি দোকানে কম দামে খাবার পাওয়ার আশায় নিউ ইয়র্কবাসী। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আজ থেকেই শুরু হচ্ছে ইরানের উপরে মার্কিন নৌ অবরোধ। বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পাল্টা হুমকিতে কি শুরু হতে যাচ্ছে বড় কোনো যুদ্ধ? উত্তপ্ত হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। শান্তির আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আজ সোমবার সকাল 10টা থেকেই ইরানের সমস্ত বন্দরে সামুদ্রিক ব্লকেড বা অবরোধ শুরু করা ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইসলামাবাদে শনিবার ও রোববারের উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই এই কঠোর সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সব বন্দরে আসা যাওয়া করা যে কোনো দেশের জাহাজকে প্রতিমধ্যে আটকানো হবে। তবে হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো এই অবরোধের আওতামুক্ত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনো প্রকার টোল বা কর প্রদানকারী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ পথ দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন ধ্বংস করার নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, যারা আমাদের ওপর বা শান্তিপূর্ণ জাহাজে আক্রমণ করবে তাদের নরকের স্বাদ পেতে হবে। এই ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এশিয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের চরম আশঙ্কা তৈরি হয়েছে। ইরান এই পদক্ষেপকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানি জলসীমার কাছে আসা যে কোনো যুদ্ধ জাহাজকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে। কূটনীতি কি পারবে এই ঘনিয়ে আসা মহাযুদ্ধ রুখতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? ট্রাম্পের ইরান অবরোধ নিয়ে বড় ধরনের কূটনৈতিক ফাটল দেখা দিয়েছে। ব্রিটেন সরাসরি এই অবরোধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন এক আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। পশ্চিমা বিশ্বের এই অভ্যন্তরীণ কোন্দল কি ইরান যুদ্ধকে আরও জটিল করবে? বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার যে মহাপরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, তাতে শুরুতেই বড় এক ধাক্কা খেল আমেরিকা। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে, ব্রিটেন তাতে কোনোভাবেই অংশ নেবে না। ট্রাম্প দাবি করেছিলেন যে অনেক দেশ এই অবরোধে আমেরিকাকে সাহায্য করবে, কিন্তু স্টারমার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। তার মতে ইরানের বন্দরগুলো পুরোপুরি বন্ধ করা নয়, বরং হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখাই এখন ব্রিটেনের প্রধান লক্ষ্য। এমনকি জার্মানিও ট্রাম্পের এই পরিকল্পনাকে অস্পষ্ট বলে উড়িয়ে দিয়েছে এবং কোনো সামরিক সহায়তার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক নতুন কূটনৈতিক চাল দিয়েছেন। তিনি ব্রিটেনকে সাথে নিয়ে একটি আলাদা আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন। তাদের লক্ষ্য হলো একটি প্রতিরক্ষামূলক এবং শান্তিপূর্ণ মিশন তৈরি করা, যা ট্রাম্পের অবরোধ থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। স্টারমার সরাসরি বলেছেন, এই যুদ্ধের কারণে ব্রিটিশ নাগরিকদের জ্বালানি বিল আকাশচুম্বী হচ্ছে এবং তিনি চান না সাধারণ মানুষ এই যুদ্ধের মূল্য চুকাক। একদিকে ট্রাম্পের অল আউট যুদ্ধেংদেহী মনোভাব, অন্যদিকে ইউরোপের দেশগুলোর এই সতর্ক অবস্থান। মধ্যপ্রাচ্যের এই সংকটকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়।
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। ইরান অবরোধ এবং অভিবাসন নীতি নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাকে সরাসরি দুর্বল বলে আক্রমণ করেছেন। এই ঘটনা বিশ্ব রাজনীতি ও ধর্মীয় মহলে কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত থাকছে রিপোর্টে। একদিকে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ভ্যাটিকানের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে পোপ লিওকে আক্রমণ করে বলেছেন, পোপ অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্র নীতিতে ভয়াবহ। এমনকি পোপের আমেরিকান হওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এই সংঘাতের মূলে রয়েছে ইরান যুদ্ধ। পোপ লিও গত কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধকে পাগলামি বলে অভিহিত করেছেন এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ট্রাম্পের পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির কড়া সমালোচনা করেছিলেন পোপ। তিনি বলেছিলেন, যারা যুদ্ধ শুরু করে তাদের হাত রক্তে ভেজা থাকে। ট্রাম্পের এই সরাসরি আক্রমণের পর ক্যাথলিক বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। অনেক বিশ্লেষক বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বা মুসোলিনিও পোপকে এভাবে জনসমক্ষে আক্রমণ করেননি। মার্কিন ধর্মযাজকরাও পোপের পক্ষে দাঁড়িয়েছেন এবং প্রেসিডেন্টকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান অবরোধের কারণে যখন বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়িয়েছে, তখন পোপের সঙ্গে এই ব্যক্তিগত দ্বন্দ্ব ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে ধর্মীয় প্রধানের সঙ্গে বিরোধ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটি দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পোপ লিও চতুর্দশের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। ট্রাম্পের সরাসরি আক্রমণের জবাবে পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, তিনি হোয়াইট হাউসকে ভয় পান না। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের সমালোচনা করায় পোপকে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে অযোগ্য বলে তোপ দাগেন ট্রাম্প। এমনকি ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় না থাকলে লিওর পোপ হওয়া অসম্ভব ছিল। বর্তমানে আফ্রিকা সফরে থাকা পোপ লিও বিমান থেকেই এর কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, শান্তির বার্তা প্রচার করাই চার্চের কাজ এবং ট্রাম্প প্রশাসনের কোনো সমালোচনা তাকে দমাতে পারবে না। এই সংঘাতের জেরে 2026 সালে আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফর বাতিল করেছে ভ্যাটিকান। ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির বিপরীতে পোপের এই অনড় অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। একদিকে রাজনৈতিক ক্ষমতা, অন্যদিকে ধর্মীয় আধ্যাত্মিকতা। এই লড়াইয়ের শেষ কোথায় তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ক্যালিফোর্নিয়ার আলোচিত রাজনীতিক এরিক সোয়ালওয়েলের বিপদ যেন কাটছেই না। যৌন হেনস্থার অভিযোগে গভর্নর নির্বাচনের প্রচারণা স্থগিত করার পর এবার তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ এনেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিযোগ উঠেছে, সোয়ালওয়েল তার সন্তানদের দেখাশোনার জন্য আমান্ডা বারবোসা নামের এক ব্রাজিলীয় তরুণীকে ন্যানি হিসেবে নিয়োগ দেন। 2022 সালে এই তরুণীর কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি সোয়ালওয়েল পরিবারের সাথে কাজ চালিয়ে গেছেন। এমনকি স্টুডেন্ট ভিসায় থাকাকালীন অফ ক্যাম্পাসে কাজ করা নিষিদ্ধ হলেও তাকে ক্যাম্পেইন ফান্ড থেকে বিপুল অর্থ পরিশোধের তথ্য মিলেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিতে তাকে সোয়ালওয়েলের পরিবারের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে, যা এখন তদন্তকারীদের প্রধান নথিতে পরিণত হয়েছে। ডিএইচএস সাফ জানিয়ে দিয়েছে, কোনো কংগ্রেস সদস্যই আইনের ঊর্ধ্বে নন। একদিকে যৌন হেনস্থার তদন্ত, অন্যদিকে অবৈধ কর্মী নিয়োগ। সব মিলিয়ে সোয়ালওয়েলের রাজনৈতিক ক্যারিয়ার এখন চরম হুমকির মুখে। আমেরিকায় স্বাস্থ্যসেবা পাওয়া এখন আর সহজ থাকছে না। ট্রাম্প প্রশাসনের নতুন আইন অনুযায়ী ফ্রিতে মেডিকেইড চিকিৎসা পেতে হলে এখন থেকে সপ্তাহে অন্তত 20 ঘন্টা কাজ বা ভলান্টিয়ারিং করা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলো। আমেরিকার স্বাস্থ্যসেবা পাওয়া এখন আর সহজ থাকছে না। ট্রাম্প প্রশাসনের নতুন আইন অনুযায়ী ফ্রিতে মেডিকেইড চিকিৎসা পেতে হলে এখন থেকে সপ্তাহে অন্তত 20 ঘন্টা কাজ বা ভলান্টিয়ারিং করা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলো। প্রশাসনের নতুন এই ওয়ার্ক রিকোয়ারমেন্ট নীতি বাস্তবায়ন করতে $200 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে প্রয়োজনের তুলনায় নগণ্য। আইওয়া এবং জর্জিয়ার মতো রাজ্যগুলো ইতিমধ্যে দাবি করেছে যে এই সিস্টেম চালু করতে তাদের প্রযুক্তিগত খরচ বরাদ্দের চেয়ে অনেক বেশি হবে।
সবচেয়ে বড় সংকট হলো স্বচ্ছতার অভাব। স্বেচ্ছাসেবামূলক কাজের হিসাব কিভাবে রাখা হবে বা কারা ছাড় পাবেন তা নিয়ে এখনো কোনো স্পষ্ট গাইডলাইন দেয়নি সরকার। ফলে বর্তমানের 6,80,00,000 গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক মানুষ তাদের বীমা সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছেন। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের ধরে রাখার চেষ্টা করলেও সরকারের ধীর গতির নীতি পুরো প্রক্রিয়াকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। আগামী 1 জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম। একদিকে তহবিলের অভাব আর অন্যদিকে আইনি জটিলতা, এই দুইয়ের চাপে আমেরিকার স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়িক দুনিয়ায় পা রাখলেন ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প। 19 বছর বয়সে নিজস্ব পানীয় ব্র্যান্ড সোলোস লঞ্চ করেছেন তিনি। দক্ষিণ আমেরিকান হার্বাল পানীয়র বিকল্প হিসেবে এটি মে মাসে বাজারে আসবে। $10 লাখ মূলধনের এই স্টার্টআপটি তারুণ্যের লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করবে। ব্যারনের এই নতুন মিশনের বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। বিশ্ব রাজনীতি যখন যুদ্ধের উত্তেজনা আর কূটনৈতিক লড়াইয়ে মত্ত, তখন সম্পূর্ণ ভিন্ন এক খবরে আলোচনায় এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প। 19 বছর বয়সে এই তরুণ এবার পা রাখলেন ব্যবসায়িক দুনিয়ায়। মে মাসেই বাজারে আসছে তার নিজস্ব পানীয় ব্র্যান্ড সোলোস। বাবার পদাঙ্ক অনুসরণ করে ব্যবসায়িক সাম্রাজ্যে নিজের যাত্রা শুরু করলেন ব্যারন ট্রাম্প। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অফ বিজনেসের ছাত্র ব্যারন এখন একটি পানীয় কোম্পানির পরিচালক। ফ্লোরিডা ভিত্তিক এই কোম্পানিটি মূলত ইয়ারবা মেট নামক দক্ষিণ আমেরিকান হার্বাল চায়ের বিকল্প পানীয় বাজারজাত করবে। সম্প্রতি কোম্পানিটি তাদের প্রথম 2 ফ্লেভারের ঘোষণা দিয়েছে। আনারস ও নারকেলের সংমিশ্রণে তৈরি এই পানীয়টি মে 2026-এ লঞ্চ হতে যাচ্ছে। SEC ফাইলিং অনুযায়ী এই স্টার্টআপটি ইতিমধ্যে $10 লাখ মূলধন সংগ্রহ করেছে এবং ব্যারনের সাথে তার স্কুল জীবনের বন্ধুরা এর পরিচালনা পর্ষদে রয়েছেন। লাইট ব্লু ক্যান আর সূর্যোদয়ের সূর্যাস্তের থিমে সাজানো এই ব্র্যান্ডটি মূলত তারুণ্যের লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করবে। বড় ভাইয়েরা যখন রিয়েল এস্টেট আর রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন কনিষ্ঠ ট্রাম্পের এই উদ্ভাবনী উদ্যোগ বাজারে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। ইস্ট হার্লেমের লা মার্কেটায় চালু হচ্ছে নিউ ইয়র্কের প্রথম সরকারি গ্রোসারি স্টোর। মেয়র জোহরান মামদানির এই সাহসী পদক্ষেপে সাশ্রয়ী মূল্যে মিলবে ডিম ও রুটির মতো নিত্যপণ্য। $30 মিলিয়ন এই প্রকল্পটি 2029 সালের মধ্যে শহরের 5 বরোতে সুলভ মূল্যের বাজার পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনার প্রথম ধাপ। বিস্তারিত আরও থাকছে এই প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটিতে কি এবার সস্তায় মিলবে ডিম আর পাউরুটি? নিজের মেয়াদের প্রথম 100 দিন পূর্ণ করে মেয়র জোহরান মামদানি দিয়েছেন এক বড় ঘোষণা। গত রবিবার কুইন্সের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির প্রথম সিটি ওন্ড বা সরকারি মালিকানাধীন গ্রোসারি শপ চালু হতে যাচ্ছে ইস্ট হার্লেমে। এই প্রথম স্টোরটি তৈরি হবে ইস্ট হার্লেমের ঐতিহাসিক লা মার্কেটাতে। এটি মূলত পার্ক এভিনিউতে ট্রেনের লাইনের নিচে অবস্থিত একটি পরিচিত মার্কেট। যেহেতু এই জায়গাটি আগে থেকেই সিটির মালিকানাধীন, তাই এখানে দোকানটি চালাতে কোনো ভাড়া দিতে হবে না। মেয়রের লক্ষ্য 2029 সালের মধ্যে 5টি বড়োতে 5টি এমন দোকান চালু করা। তবে এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই একটি দোকান খুলতেই করদাতার পকেট থেকে খরচ হবে প্রায় $30 মিলিয়ন। মজার ব্যাপার হলো, মেয়র পুরো প্রজেক্টের জন্য বাজেট রেখেছিলেন $70 মিলিয়ন, অর্থাৎ প্রথম দোকানেই বাজেটের প্রায় অর্ধেক শেষ। সমালোচকরা একে অদূরদর্শী পরিকল্পনা বলে উল্লেখ করেছেন। 2013 থেকে 2023 সালের মধ্যে নিউ ইয়র্কে গ্রোসারি পণ্যের দাম বেড়েছে প্রায় 66%। মেয়রের দাবি, সরকারি এই দোকানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না, ফলে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে খাবার কিনতে পারবেন। রবিবারের এই অনুষ্ঠানে মেয়রের পাশে দেখা গেছে প্রবীণ রাজনীতিক বার্নি স্যান্ডার্সকেও। খাবার কি আসলেই সস্তা হবে, নাকি এটি কেবলই একটি ব্যয়বহুল রাজনৈতিক প্রচার? আগামী 2027 সালের মধ্যেই জানা যাবে ইস্ট হার্লেমের বাসিন্দারা এর সুফল পাচ্ছেন কিনা। হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে তবুও থামেনি বাঙালির ঐতিহ্য। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পিঠার ঘ্রাণ, নতুন কমিটিকে বরণ আর প্রবাসীদের মিলন মেলায় জমে উঠেছিল এক ব্যতিক্রমী আয়োজন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে ব্যতিক্রমী আয়োজন করেছে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ মিশিগান। সিটির দেশি হলে রবিবার 12 এপ্রিল সন্ধ্যায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও বাঙালির ঐতিহ্যের পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। অভিষেক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল বাঙালির ঐতিহ্যের রকমারি পিঠা। অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংগঠনের উপদেষ্টাদেরও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এদিকে অভিষেক অনুষ্ঠানে বাঙালি নারীদের হাতে তৈরি নানা রকম ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ছিল পুলি, পাটিসাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, দুধ কুলি, তেলের পিঠা, তিলকুলি, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা সহ আরও বহু স্বাদের পিঠা। এসব পিঠা যেন জানান দিচ্ছিল প্রবাসে থেকেও বাঙালির শিকড় কতটা গভীরে। পিঠার সাথে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত। বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। পুরো হল জুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ আর মিলন মেলার আবহ যেন ছোট্ট এক বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নূর মিয়া, রব্বানী তালুকদার ও মোহাম্মদ খালেদ শাহিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। আয়োজনটি প্রমাণ করেছে দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরেও বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড় আজও সমানভাবে জীবন্ত। আসলে প্রতি বছর এই হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের মিশিগানের পক্ষ থেকে এরা প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করে। এখানে আসলে সবাই তো একসাথে সবার সাথে দেখা হয় না, তো এরকম পিঠা উৎসব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, পিকনিক, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে একসাথে সবার দেখা হয়। এটা আসলে খুব ভালো এটা একটা মিলন মেলায় পরিণত হয়। আপনার কাছে হ্যাঁ, অনেক ভালো লেগেছে। দেশের সব মানুষের সাথে দেখা হইতেছে, অনেক ভালো লাগতেছে। এরকম একটা গেট টুগেদার অনুষ্ঠান মানে হইলে ভালোই হয় মাঝে মাঝে, কারণ আমাদের দেশের মানুষের সাথে দেখা হয়, কথা হয়, তো এমনি মানে দেশের একটা ফিল আসে আর কি। এই প্রোগ্রামের মধ্যে অনেক ভালো লাগছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পিঠা মেক্সিকানের মধ্যে, আর বাংলাদেশের একটা ফিল সংগঠনটির সভাপতি নূর মিয়া জানান, প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে এমন সব ব্যতিক্রমী আয়োজন উপহার দিবে নবগঠিত কমিটি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমত উদ্দেশ্যটা হইল যে আমাদের বাঙালি কমিউনিটি, আমরা বাঙালি কালচার ধরে রাখা, আমরা বাঙালি ঐতিহ্য ধরে রাখা। আজকে আমরা যে উৎসব করেছি ঈদ পুনর্মিলনের উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করেছি। এইটা হইল আমাদের বাঙালি কমিউনিটির জন্য, আসলে এই নেক্সট জেনারেশনের জন্য অত্যন্ত ভালো জিনিস। সবার সাথে সবার সম্পর্ক হওয়া, সবার সাথে সবার পরিচিত হওয়া। আর আজকে যে প্রোগ্রাম করেছি, আমি আগামীতে চেষ্টা করব। আমি মোহাম্মদ নূর মিয়া, বর্তমান হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আমি চেষ্টা করতেছি যে আগামীতে এমন কিছু চমক দেখাবো মিশিগানের মধ্যে, যে হবিগঞ্জ জেলা থেকে যা কিছু করব, ইনশাল্লাহ যে মানুষ এটা চমক দেখানো হবে, যে নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আসলে আমাদের উদ্দেশ্য এবং আশা হইল আমাদের নতুন প্রজন্মকে নতুন কিছু দেখানো। আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আমরা চাইতেছি নতুন কিছু করার। এই উপলক্ষে আজকে আমাদের এই প্রজন্মদিনী এবং পূজা উৎসবের আয়োজন। আমরা আসলে চাই আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের ঐতিহ্যকে না ভুলে যায় এবং আমাদের মা বোনরা যেন না ভুলে যায়, সেই জন্যই আয়োজন। আমি আশা করি আমরা আগামীতেও আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবো এবং সকলকে আমার অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করি। আমরা একটা ইউনিক পরবর্তী প্রজন্ম যাতে জানে আমরা পিঠা এবং পিঠা একটা আমাদের ঐতিহ্য। এই জন্য আমরা হবিগঞ্জ সোসাইটি ও মিশিগানে অনেক মানুষ আমাদের উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তীতে আমরা আরও সুন্দর করে অনুষ্ঠান করতে সক্ষম হব। আমাদের এই অনুষ্ঠান থেকে
অনেকেই অনুপ্রেরিত হবেন নতুন করে একটা পিঠা উৎসব অথবা বাঙালির বৈশাখী উৎসবকে একটা স্মরণ করে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। এমন আয়োজন প্রমাণ করে প্রবাসী থেকেও সংস্কৃতি, ঐতিহ্য আর শিকড়ের এই বন্ধনই বাঙালিকে রাখে একসাথে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।